আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। পররাষ্ট্রমন্ত্রী উনি ডক্টর কিনা জানি না, জনাব খলিলুর রহমান, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের যে চলমান বৎসর যাচ্ছে, অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেখানে একটি বছরের জন্য এই সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন। তিনি এই জাতিসংঘের যে সাধারণ পরিষদের সভাপতি রূপে তিনি এই অধিবেশন পরিচালনা করবেন এবং তাকে সভাপতি মেনে সারা দুনিয়ার যারা রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিংবা সরকারের যারা রিপ্রেজেন্টেশন করবেন, তারা এই সাধারণ পরিষদের যে বার্ষিক অধিবেশন সেখানে বক্তব্য দেবেন। এই দৃশ্য নিঃসন্দেহে আনন্দদায়ক। একজন বাঙালি এবং বাংলাদেশের একজন পতাকাধারী, বাংলাদেশ সরকারের রিপ্রেজেন্ট করে এরকম বিশ্ব মঞ্চে বসে আছেন। এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী এই পদে বসেছিলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয়বার খলিলুর রহমান এই পদে গেলেন 20 বছর পর, বা 20 বছর নাকি 30 বছর, এনিওয়ে। তো এটা অত্যন্ত গর্বের বিষয়, সম্মানের বিষয়। এই জন্য বর্তমান সরকারকে, জনাব খলিলুর রহমানকে, তার সঙ্গে যে টিম রয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের টিম, তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং একজন নাগরিক হিসেবে আমি সম্মানিত বোধ করছি। যখন কোনো একটা জিনিস চাইতে হয়, চাওয়ার মতো করে চাইতে হয়, যখন একটা জিনিস অর্জন করতে হয়, তার জন্য শ্রম করতে হয়। তো এই পদে লড়াই করার জন্য সরকারের সমর্থন দরকার ছিল, প্রধানমন্ত্রী উইল ফোর্স অ্যান্ড ডিজায়ার দরকার ছিল, এবং একই সঙ্গে বহু মানুষের, যাকে বলা হয়, এখানে অংশগ্রহণ ছিল। সবাই পরিশ্রম করেছেন, যার জন্য এই ফলাফলটা এসছে। তো এই গেল ভালো দিক। আর এই যে প্রাপ্তি, এই যে অ্যাচিভমেন্ট, এটা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে। এই বিষয়গুলো আমাদেরকে কগনিজেন্সে নিতে হবে এবং এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করতে হবে। প্রথম যে সমালোচনা হচ্ছে সেটি হলো খলিলুর রহমানকে পার্সোনালি টার্গেট করে। যারা দেখতে পাচ্ছে না, এই ভদ্রলোকটিকে পছন্দ করছে না, তাদের বক্তব্য হলো যে এই মানুষটি জাতিসংঘের মহাসচিবের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পদটি, 2-3টে পদ, এটা নিরাপত্তা পরিষদের সভাপতি আর এই সাধারণ যে জাতিসংঘের সাধারণ পরিষদ, এটা সভাপতি। আগে অলংকারিক পদ ছিল, এখন এদের অনেকগুলো এক্সিকিউটিভ ডিউটি চলে আসছে। তো এই পদে খলিলুর রহমান যেহেতু যোগদান করছেন, ফলে এই একটা বছর তিনি আর কোনো দায়িত্ব পালন করতে পারবেন না। তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদটি রাখা ঠিক না, তাকে এখান থেকে ছুটিতে যেতে হবে, পদত্যাগ করতে হবে। তাহলে কে হবেন পররাষ্ট্রমন্ত্রী? এইগুলো একটা প্রশ্ন। খলিলুর রহমান সাহেব বলেছেন যে ইতিপূর্বে নজির আছে যে হুমায়ুন রশিদ চৌধুরী যখন এই পদে দায়িত্ব পালন করেছিলেন, তিনি তখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন এবং তখন পররাষ্ট্রমন্ত্রী প্রাইভেট সেক্রেটারি পিএস হিসেবে ছিলেন এই খলিলুর রহমান। কাজেই এটি নিয়ে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, তাড়াতাড়ি করতে হবে, এই পদ থেকে পদত্যাগ করতে হবে, ছুটিতে যেতে হবে, নট লাইক দ্যাট। কিন্তু আসল ঘটনা হলো যে হুমায়ুন রশিদ যখন দায়িত্ব পালন করেছেন, তখন এই পদটি ছিল অলংকারিক। শুধু 2বার গেলেই, বছরে 2বার গেলেই এটা হতো, ওই অধিবেশনের সময়টিতে আর অন্য অধিবেশনের আগে যে প্ল্যানারি সেশনগুলো রয়েছে, ঠিক এগুলো অ্যারেঞ্জ করার জন্য ছিল। কিন্তু এখন এই কাজটিকে এতটা দাপ্তরিক করা হয়েছে, সার্বক্ষণিক করা হয়েছে যে পুরো সময়টিকে তাকে বেশিরভাগ সময়ই নিউ ইয়র্কে থাকতে হবে এবং তাকে ওই কাজে ব্যস্ত থাকতে হবে। কাজেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদ তিনি আগের মতো খালি রাখতে পারবেন না। এই জিনিসটি সামনে চলে আসছে। দ্বিতীয়ত, যদি পররাষ্ট্রমন্ত্রী হন, কে হবেন এটি নিয়ে অনেকে কথাবার্তা বলছেন। তৃতীয়ত, যেটি নিয়ে বদনাম হচ্ছে সেটি হলো কে এই খলিলুর রহমান। তিনি তো পুরো, যাকে বলা হয়, ইউনুস জামানাতে সকলের চক্ষুশূল ছিলেন। মোস্ট আনএক্সপেক্টেড ম্যান, আনডিজায়ার্ড ম্যান ছিলেন তিনি বাংলাদেশে। সেনাবাহিনী তাকে ঘৃণা করত, তাকে নিরাপত্তা উপদেষ্টা রূপে কেউ মানতে চায়নি, তার সঙ্গে কোনো বৈঠক করতে চায়নি, এবং তার যে নিরাপত্তা উপদেষ্টা রূপে তার কাছে যেভাবে 3 বাহিনী, যাকে অনেকটা অজিত দোভালের ডুপ্লিকেট করা হয়েছিল, সেইভাবে কেউ আসলে তাকে মেনে নেয়নি। অন্যদিকে রাজনৈতিক অঙ্গনে আওয়ামী লীগ তো তাকে, যাকে বলা হয়, সালমান রুশদির মতোই মনে করে। আর বিএনপির যারা লোকজন, সালাউদ্দিন সাহেব থেকে শুরু করে অন্য যারা আছেন, সবাই কিন্তু ওনার পদত্যাগ দাবি করেছেন,
বিদেশি নাগরিক বলেছেন, আমেরিকার এজেন্ট বলেছেন, দেশের শত্রু বলেছেন, বাংলাদেশে একটা যুদ্ধের মধ্যে সে নিয়ে যাচ্ছে, রোহিঙ্গা সমস্যাটা সে সমাধান না করে উল্টে ফেলে এই রোহিঙ্গা সমস্যাটিকে যুদ্ধে রূপান্তরিত করে যাচ্ছেন, বাংলাদেশকে আমেরিকার দাস বানিয়ে যাচ্ছেন, এই সকল কথাবার্তা প্রকাশ্যে সালাউদ্দিন সাহেব লক্ষ লক্ষ মানুষের মধ্যে বক্তব্য দিয়েছেন বিএনপি মঞ্চে দাঁড়িয়ে। ইতিহাসের দুর্ভাগ্য, এটা অনেকটা নিজের বমি নিজে খাওয়ার মতো। আমার আসলে অন্য কথাটা বলতে ইচ্ছা করছিল, নিজের গু নিজে খাওয়ার মতো, সেটা না বলে আমি বললাম যে নিজের বমি নিজে খাওয়ার মতো। তো বিএনপি তাকে এত গালাগালি করেছে, সেই বিএনপি এখন তাকে পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, আর এই বিএনপি তার সর্বশক্তি নিয়োগ করে তাকে জাতিসংঘের যে সাধারণ পরিষদ সেটার সভাপতি পদে মনোনীত করার জন্য, নির্বাচিত হওয়ার জন্য সমস্ত ফান্ড উজাড় করে দিয়েছে। কারণটা কি? সরকার কেন এই কাজটি করলো? আমেরিকাকে খুশি করার জন্য? আবার সে এত সহজে এখানে নির্বাচিত হয়ে গেল, একেবারে বাংলাদেশের জন্য এখন যারা জানে না, যারা বোঝে না, তাদের জন্য এটা মনে হবে যে এটা তো অসম্ভব একটা অর্জন, এটা বিএনপি তারেক রহমান সাহেবের অর্জন, তার কপাল, ফাটা কপাল। আবার যারা একটু বেশি বুঝেন তারা বলার চেষ্টা করেন, আরে এই এত বড় একটা কঠিন জিনিস কি এমনি এমনি পায়? এটা পেয়েছে এই কারণে পেয়েছে যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প খুশি হয়ে তাকে দিয়েছে, খলিলুর রহমানকে একটা সেফ এক্সিট দিয়েছে, সে এখন আমেরিকাতে থাকবে। তারপরে তার দায়িত্ব শেষ হওয়ার পর সে যে আমেরিকার সঙ্গে বাংলাদেশ একটা চুক্তি করিয়ে দিয়েছে, সেই চুক্তির বলে বোয়িং প্লেন কেনা থেকে শুরু করে সামরিক সরঞ্জাদি কেনা শুরু করে, যে হিউজ কন্ট্রিবিউশন টু দ্য আমেরিকান গভর্নমেন্ট, আমেরিকান নেশন, এবং অভিযোগ করা হয়ে থাকে খলিলুর রহমান আমেরিকার নাগরিক, কাজেই আমেরিকা তাকে সম্মানিত করতে চাচ্ছে, পুরস্কার দিতে চাচ্ছে, এই জন্য তাকে এই পদে বসিয়ে তাকে একটা সেফ এক্সিট দিয়ে দিল, ভবিষ্যতে যেন তাকে আরো বড় কিছু দেওয়া যেতে পারে। এই কথা অনেকে আলোচনা করছে। অন্যদিকে আওয়ামী লীগ যারা লোকজন আছেন তারা বলার চেষ্টা করছে, আরে এগুলো সব তো আমরা করে গেছি, আমাদের সেই কাজটা ধারাবাহিকভাবে বিএনপির জমানাতে এসে তাদের দায়িত্ব পড়েছে, তারা এটা সে শুধু টানিয়ে নিয়েছে, এগিয়ে নিয়েছে। এবং যদি ইউনূস সাহেব গত বছর চাইতো, এটা গত বছর হতে পারত। তো এনিওয়ে, এটার আসলে নিয়মটা কি? নিয়মটা হলো যে আমাদের এই অঞ্চলটিকে বলা হয় ইন্দো প্যাসিফিক অঞ্চল। তো এই ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে রাষ্ট্রগুলো আছে, অলমোস্ট 50টির মতো রাষ্ট্র রয়েছে। এই রাষ্ট্রের সদস্যরা পর্যায়ক্রমে সেই প্রতি 5 বছর অন্তর অন্তর এই পদে লড়াই করার জন্য বা এই পদে মনোনীত হওয়ার জন্য তারা চেষ্টা করতে পারে, লড়াই করতে পারে। তো এটা একটা অলংকারিক পদ, এটা অনেক সময় অনেকে যেতে চায়, অনেকে যেতে চায় না। এর আগে যে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জনাব মাহমুদ সাহেব, যিনি পরে অর্থমন্ত্রী হয়েছিলেন, এই ভদ্রলোক আমার প্রতিবেশী ছিলেন ধানমন্ডিতে। আমরা প্রেস কাউন্সিলে, উনিও সদস্য ছিলেন, আমিও সদস্য ছিলাম 3 বছর। ওনার সঙ্গে আমার একটা অসাধারণ ভালো সম্পর্ক ছিল, ব্যক্তিগত সম্পর্ক ছিল। তো সেই সুবাদে যেটা জানি যে উনি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তখন বাংলাদেশের পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেন, তিনি তখন জাতিসংঘ মিশনে স্থায়ী প্রতিনিধি হিসেবে আছেন। তো তখনই আসলে 2016 সনে তার এই পদে মাহমুদ সাহেবের হওয়াটা প্রায় শতভাগ নিশ্চিত ছিল। তখন বাংলাদেশের পক্ষে সবাই, ওখানে তো কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা ভোটে ইলেকশন তিনি এটা হতে পারতেন, কিন্তু আসলে উনি হতে চাননি। ওইটা লক করে রাখা হয়েছিল আগে থাকতে আওয়ামী লীগ জামানাতে। তো তিনি হতে চাননি, বিকজ তার ভালো লাগেনি, বলে আমি বুড়া মানুষ, বয়স্ক। তিনি যথেষ্ট, তিনি এতটা বয়স্ক মানুষ মাহমুদ সাহেব, তিনি এই যে আমাদের যে অর্থমন্ত্রী ছিল সালেহ সাহেব, তারপরে এই যে আব্দুল মোমেন সাহেব, এদের সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার ছিলেন, অনেক সিনিয়র মানুষ। তো বলে যে আমার আমেরিকা ভালো লাগে না, নিউ ইয়র্ক ভালো লাগে না, আমি আসলে এটা নাই, ফলে উনি এটা বাদ দিলেন। পরবর্তীতে 2019 সনে যখন মোমেন সাহেব মন্ত্রী হলেন, তখন এটাকে তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 2026 সনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই জন্য তিনি সেটাকে লক করে দিলেন। লক করে দিয়ে তার জমানাতে তিনি যতদিন ক্ষমতা ছিলেন 24 পর্যন্ত
এই 26 সনের এই নির্বাচনে বাংলাদেশ অংশগ্রহণ করবে, এজন্য সমস্ত কাজগুলো তিনি করেছেন। আবার ডক্টর মোহাম্মদ ইউনূসের জামানাতে যারা নিয়োজিত হয়েছেন তারাও কিন্তু এই কাজটি এগিয়ে নিয়েছেন এই 26 সনের নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আর এই নির্বাচনে যেহেতু লক করা ছিল কেবলমাত্র সাইপ্রাস, একটা ছোট দ্বীপ রাষ্ট্র, তারা প্রতিযোগিতা করেছে। আর তারেক রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে যখন তিনি এটা জানলেন বা তাকে বলা হলো যে এরকমভাবে সব কাজ করা হলো, তিনি বললেন নিশ্চয় এটা একটা ভালো জিনিস হবে। আর খলিলুর রহমান সাহেব সৌভাগ্যবান মানুষ, লাকি মানুষ, তিনি পররাষ্ট্রমন্ত্রী রূপে এই সুযোগটা পেয়েছেন। আর ইংরেজি খুব ভালো, তিনি যথেষ্ট মেধাবী। তৃতীয়ত তিনি আমেরিকান সোসাইটিতে বেড়ে উঠেছেন, জাতিসংঘ থেকে শুরু করে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত যে বিষয়গুলো তিনি খুব ভালো জানেন। কাজে এই যে প্রতিযোগিতা, এই যে প্রচারণা, প্রোপাগান্ডা, এই সব কিছু খলিলুর রহমান সাহেবের নেতৃত্বে এবং তারেক রহমান সাহেবের প্রমোশনে এই কাজটি অত্যন্ত সুচারুভাবে হয়েছে। এটা নিয়ে মানে কারো একক কর্তৃত্ব, তারেক রহমান সাহেব এটা করেছে, খলিলুর রহমান এটা করেছে, আমেরিকা দিয়েছে, শেখ হাসিনা এই সব কাজ করে গেছেন, ডক্টর মোমেন করে গেছেন, আই ডো নট থিঙ্ক সো। আমি মনে করি এটা আমাদের একটা জাতীয় অর্জন এবং এই অর্জনটিকে আমরা কাজে লাগাবো। এবং ওই অফিসেতে একটি বছর আমাদের পররাষ্ট্রমন্ত্রী বসে থাকবেন এবং সেটাকে কাজে লাগে জাতিসংঘের যে সকল প্রাপ্তি আছে, যে সকল জায়গায় রয়েছে, যে সকল অনেক জায়গা আছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন আছে, জাতিসংঘের যে কোর্ট আছে, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আছে, মানে এগুলো সবই আসলে কোঅর্ডিনেট করে সাধারণ পরিষদ। এই পদে যেহেতু সর্বোচ্চ পদে আমরা বসেছি, কাজেই জাতিসংঘ থেকে যা কিছু প্রাপ্তি এই বাংলাদেশের জন্য সেটি এই জমানাতে সবচেয়ে বেশি আসবে, এটাই আশা করি। কাজে বরকত হোক, বাঙালির সম্মান বাড়ুক, এ রাষ্ট্রের মর্যাদা আরও বেড়ে যাক এবং সরকার সফল হোক, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।